দাদা আমি শুরু করেছি 1 সপ্তাহ হলো নতুন করে, মানে পুজো পুজো করে আমার বিরাট চাপ গিয়েছে, আর মানে হাল ছেড়ে দিয়েছিলাম পুরো। দিয়ে 1 সপ্তাহ হলো ঠিকঠাক করে চলছে, গাল দিবা না কিন্তু। ওই রকম করলে হবে না। একবার বলবি পুজোর জন্য ব্যস্ত, একবার বলবি বিয়ের জন্য ব্যস্ত, হ্যাঁ তা না, ওইসব ওই রকম ভাবে হবে না। তোকে দেখ, চাকরির পরীক্ষায় তো লম্বা প্রসেস, তো এইসব কাজ আসবেই, পূজা বল, বাড়ির বিভিন্ন রকম কাজ বল। তো ঠিক আছে, ওর জন্য যে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে এরকম কোনো ব্যাপার না। হলো দুদিন ডিস্টার্ব হলো, আবার শুরু হবে। ঠিক আছে, সে যাই হোক, তুই তোর মতন করে গুছা, কিন্তু মানে একটু জোরদার খাট, বুঝতে পারলি? হ্যাঁ দাদা, মানে কি বলতো, প্রায় 10-15 দিন বাচ্চার পর তো মানে পুরো পাজেল রয়ে গেছিলাম যে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। দিয়ে ওই নিয়ে সমস্যা না, হচ্ছিল। এবার কি বলতো, যখন আবার নতুন করে শুরু করবি ভাববি, সবার মনে সবসময় তাই করবে যে না আবার নতুন ভাবে ফ্রেশ ভাবে করবো, কিন্তু কিছুদিন করার পর তো আবার কিছু না কিছু অসুবিধা হবে, আবার বাদ যাবে। তো সেই জন্য মানে যে কোনো যতই কঠিন কাজ আসুক, চেষ্টা করবি পড়াশোনাটাকে একদম না সারার। এবার তুই ভাব তোকে পড়তে কি কি হবে। যেমন দেখ, রিজনিং এ মোটামুটি তোদের সবকিছু পড়া হয়ে গেছে, শুধু মক দিলে হয়ে যাবে। ইংরাজিতে কি বাকি আছে বলতো? সবই হয়ে আছে। আর শুভম টুভম বল। ইংলিশ কমপ্লিট দাদা। ইংরাজি দেখ, গ্রামার যদি কমপ্লিট হয়, ভোকাব কিন্তু কমপ্লিট না। তাহলে তোদের ইংরাজির গ্রামার তো রিভিশন করতে হবে, আর ভোকাবটাকে কন্টিনিউ করতে হবে। যে নতুন যেসব ভোকাবগুলো আসছে, নতুন পরীক্ষায় যেসব ভোকাবগুলো আসছে সেইগুলোকে তোকে রেডি করতে হবে, আর গ্রামারগুলোকে রিভিশন দিতে হবে। এটা হচ্ছে ইংরাজির কাজ। ঠিক আছে, তো মানে দেখ, ইংরাজিতে গ্রামারকে রিভিশন দিতে হবে, আর নতুন ভোকাবকে মুখস্থ করতে হবে। এবার আমার যেমন হতো কি, এই দুটো করার পরেও নাম্বার বাড়তো না, তো সেই সময় তোকে প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস কোথায় থেকে করবি? প্রিভিয়াস ইয়ার থেকে, যে পিনাকেল বা তোর ওই কিরণ বা যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে ইংরাজি। তো ইংরাজির এই যে জায়গাটা করলেই হয়ে যাবে তোদের দেখ, বেসিক ভোকাব কমপ্লিট, বেসিক গ্রামারও কমপ্লিট। তাহলে ভোকাবকে নতুন যেসব নতুন ভোকাবগুলো আসবে সেগুলোকে মুখস্থ করবি, পুরানোগুলোকে রিভিশন দিবি, গ্রামারকে রিভিশন দিবি, আর ইংরাজি প্র্যাকটিস করবি। তাহলেই তোদের ইংরাজি নিয়ে কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, ম্যাথে বল। ম্যাথে ম্যাথে অ্যারিথমেটিকে কারোর কোনো প্রবলেম আছে এখন? হ্যালো, এই একটু থাম তো, একটা ফোন আসছে আমার। হ্যালো, হ্যালো।
হ্যালো, হ্যাঁ দাদা বলো, শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস তো? আচ্ছা দেখ এবার। আচ্ছা, অ্যারিথমেটিকে কার কার প্রবলেম আছে বল, তোদের যে 2-4 জন পড়ছিস তারা বল। মৃত্তিকা বলছিলি তোর কি কি চ্যাপ্টারে অসুবিধা আছে, ওগুলো ঠিক হয়েছে? হ্যালো, আচ্ছা দেখ, যদি অ্যারিথমেটিকে প্রবলেম থাকে, যে চ্যাপ্টারে অসুবিধা থাকবে সেই চ্যাপ্টারটা একবার রাকেশ যাদবকে রিভিশন করবি, তার সাথে দরকার হলে প্রিভিয়াস ইয়ারের পিনাকেলের কোশ্চেনগুলোকে দেখবি। অ্যাডভান্সের যে কটা চ্যাপ্টার হচ্ছে একই রকম ভাবে রাকেশ যাদব এই কেডি ক্যাম্পাসকে রিভিশন করবি, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবি। জিকে মিলন যেভাবে বলছে তা ওর সাথে সাথে জিকে পড়, ও যে কদিন আছে ওর সাথে সাথে পড় না, ওর জিকে কিন্তু বেশ ভালো, কারণ রেলে ঠিকঠাক জিকে না পারলে চাকরি পাওয়া যায় না। আচ্ছা এবার সবার জন্য দেখ, তোদের প্রিপারেশন মোটামুটি 60-70% কমপ্লিট হয়ে গেছে, মানে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এবার এর থেকে বেশি এত 100% কোনো সময়ই হবে না। তো তোদের এখন থেকে প্রত্যেক দিনের কাজ হচ্ছে টেক্সট বুকে মক নিবি, টেক্সট বুকে প্রিভিয়াস ইয়ার সেকশনে যাবি, প্রিভিয়াস ইয়ার সেকশনে যাবি। এবার সিজিএল, একটা সিজিএল ধরবি, ধর সিজিএল 2020, সিজিএল 2020 একটা করে ফুল মক দিতে থাকবি। এবার ফুল মক দিয়ে অ্যানালাইসিস করবি যে ধর ফুল মক দিলি, দিয়ে দেখ যে জিআই কোন কোন কোশ্চেনগুলো হয়নি, বা ইংরাজিতে কোনগুলো হয়নি, বা ম্যাথে কোনগুলো হয়নি, এইরকম ভাবে অ্যানালাইসিস কর। এবার কোনগুলো হয়নি মানে কি, জিআই দেখ, জিআই যে কোশ্চেনগুলো হলো না নোট করে নিলে মিটে গেল, ইংরাজিতে 2-1টা হলো না নোট কর বা পড়ে নে এরকম। কিন্তু ম্যাথে যখনই হবে না কোনো কোশ্চেন, তার মানে ওই কনসেপ্টটা তুই বুঝতে পারিসনি। আগে ভাব যে তুই কনসেপ্টটা জানিসনি বা সিলি মিস্টেক করলি, মানে কিভাবে নিজের ওই ভুলটাকে ঠিক করা যায় তোকে নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে, এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার অনেকের কি হবে, যে 25 মিনিট, ধর 30 মিনিট দেওয়ার পর অঙ্কতে নাম্বার 20 হচ্ছে বা 25 হচ্ছে, তার মানে কি তোর অঙ্কতে আরো স্পিড বাড়াতে হবে। তাহলে অঙ্কতে স্পিড বাড়ানোর জন্য অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাহলে এই ফুল মকের সাথে সাথে সেকশনাল মক দেওয়া শুরু করতে হবে। সেকশনাল মক কি ম্যাথের, এবার যদি মনে হয় ইংরাজির দেবো, ইংরাজিরও দিতে হবে। এইরকমই প্রিভিয়াস ইয়ারের সেকশনাল মক দিতে লাগবে, ম্যাথ ইংরাজি এরকম ভাবে প্রচুর প্র্যাকটিস করতে হবে। মানে তোর প্রিপারেশন সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে মকের উপর। সেই জন্য প্রত্যেকদিন একটা করে ফুল মক সিজিএল এর, সিজিএল দেখ ফুল মক দিবে এইগুলো, সিজিএল, সিএইচএসএল, সিলেকশন পোস্ট আর সিপিও, এদের ফুল মক দিবে। এবার ফুল মক দিলে যখন জিআই এ 2-4টে কোশ্চেন আটকাবে, ওগুলো শিখে নে, নোট কর, ওগুলো শিখে নে, পরে রিভিশন দিবি, মানে ওই ধরনের কোশ্চেন আর তোর আটকাবে না। ইংরেজিতে যে 2-1টা ভোক্যাব দেখবি নতুন আসবে, সেগুলোকে নোট কর। এবার ধর এরর ফেরর যদি তোর মনে হয় পারলাম না, তো সেইগুলোকে একটু ঠিক করার চেষ্টা কর। ম্যাথে সবসময় টার্গেট রাখতে হবে যে আমার দেখ, আমার টার্গেট তো 40-এর উপর স্কোর করা 50-এর ভিতর। এবার হলো না, তুই দেখ হলো না কেন, তুই কি কোনো কোশ্চেনের সময় বেশি দিলি যেটা বাকিরা অনেক কম সময় মানে অনেক কম সময় করে ফেললো। মানে এমন টেক্সট বুকে কি হয়, প্রত্যেকটা কোশ্চেনের অ্যাভারেজ টাইম দেওয়া থাকে, দেখবি অ্যাভারেজ টাইম হয়তো 50 সেকেন্ড, তুই দিলি 2 মিনিট, তার মানে কি সবার থেকে তুই বেশি সময় দিলি। তাহলে তুই বেশি সময় কেন দিলি, তোর অ্যাপ্রোচটার কোথায় ভুল আছে বা কোথায় লেন্দি হচ্ছে। কোনো কোশ্চেন কি তুই জানিস যে পারবো, কিন্তু তুই সময় নষ্ট করছিস, তার মানে তোর প্রসেস ভুল আছে। বা কোনো কোশ্চেন তুই জানতিস নি, কিন্তু তুই যে মানে তুই যে পারবি না এই জিনিসটা তুই প্রথমে বুঝতে পারিস না, তার জন্য সময় নষ্ট করিস, তাহলে সেই জায়গাটা ঠিক করতে হবে। সিম্পল জিনিস, আমি যদি না পারি আমি করব না, কিন্তু পারার জিনিস ছাড়বো না। তার সাথে প্র্যাকটিস যত করবি, স্পিড অবভিয়াসলি বাড়তে থাকবে। এবার প্রথমে যদি দেখিস যে না ম্যাথে আমার নাম্বার আসছে না, তাহলে কি ম্যাথে সেকশনাল টেস্ট দেওয়া শুরু করতে হবে। এইরকম ভাবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তার সাথে সাথে যেই জায়গায় বেসিক দরকার হবে সেই বেসিকগুলোকে আমাকে আরো স্ট্রং করতে হবে। এই হচ্ছে আমার পুরো কম্পিটিটিভ এক্সামের রুল। কম্পিটিটিভ এক্সামে কিচ্ছু দরকার হয় না, তোদের যা এখন প্রিপারেশন, তোরা যদি শুধু মক দিস, শুধু মক দিলে তোরা চাকরি পেয়ে যাবি, কিন্তু প্রচুর মক দিতে হবে।
তো এবার শুধু মক কেউ তোরা দিবি না আমি জানি, তোরা অত ভালো না। আমি যেমন দেখ তোদের সমান প্রিপারেশন নিয়ে আমি এমটিএস পেয়েছিলাম, কারণ আমি দেখ প্রচুর মক দিতাম সেই সময়। এক একটা পরীক্ষার আগে সেই 100-200 মক দিয়েছি। এবার তুই যখন মক দিবি, 100 খানা মক দিলি মানে 100 × 100 মানে 10,000 খানা কোশ্চেন তুই সলভ করলি, তো কতই তোর বাইরে আসবে, সব ওই ধরনের কোশ্চেন তো পাবি ওর ভিতরে পরীক্ষায়। তো প্রথম কাজই হচ্ছে আমার মক দেওয়া। তো সবাই তোরা যে কজন আছিস যদি মনে করিস, হ্যালো, দেখ সবাই যেমন যা পড়ছিস পর, রিভিশন দিচ্ছিস দে, সবাই শুরু কর মক দেওয়া। টেক্সট বুকে সাবস্ক্রিপশন নে, টেক্সট বুকে সাবস্ক্রিপশন নেওয়ার পর রোজ একটা করে হচ্ছে ফুল মক, সেই ফুল মকের অ্যানালাইসিস মানে সবসময় চেষ্টা করবি নিজের ভুল দেখার, যে তোর কম কোথায়, সেই কমগুলোকে ঠিক করবো, এই হচ্ছে তোর কাজ। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে টপিকে অসুবিধা হবে, যে সাবজেক্টে অসুবিধা হবে তার সেকশনাল টেস্ট, এই দুটো জিনিস যে ভালোভাবে করতে পারবি সে চাকরি পাবি। এবার এখানে দিয়ে দেখলি যে না আমার হিস্ট্রিটা রেডি হয়নি বা আমার টাইম অ্যান্ড ডিস্টেন্সটা ঠিকঠাক ভাবে মনে নাই, সেগুলোকে তুই রিভিশন দে, সেটা তোর ব্যাপার। কিন্তু আমার এই দুটো জিনিস তোদেরকে করতেই হবে, এই দুটো জিনিস তুই যত সিনসিয়ারলি করবি তত তাড়াতাড়ি চাকরি পাবি। আচ্ছা এবার বল কোয়াড্রিল্যাটারাল কত দূর হয়েছিল বল। শুরু হবে দাদা, আজকে শুরু হবে। আচ্ছা শুরু হবে, খুব ভালো কথা। আচ্ছা এবার দেখ, আহ, তোদেরকে দেখে আসতে বলেছিলাম, দেখে এসছিস কোয়াড্রিল্যাটারালটা? না কে কে আছিস রে আজকে ক্লাসে? শুভ, দাদা, আছি আমি। রিয়া, মৃত্তিকা আর রাজেশ। আচ্ছা দেখ কোয়াড্রিল্যাটারাল মানে সিম্পল জিনিস, চতুর্ভুজ। ঠিক আছে, এবার চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়, সেইগুলোকে আমরা দেখব। তাহলে কোয়াড্রিল্যাটারালের সংজ্ঞাটা পর, এ প্লেন ফিগার বাউন্ডেড বাই 4 লাইন সেগমেন্টস এ বি বি সি সি ডি ডি এ ইজ কল্ড কোয়াড্রিল্যাটারাল। দেখ এখানে একটা যেখানে শেষ হচ্ছে, বিতে শেষ হচ্ছে, এটা বিতে শুরু হবে, সিতে শেষ হলো, সিতে শুরু হবে, মানে প্রত্যেকটা ইন্টার কানেক্টেড। তাহলে বলছে এ প্লেন ফিগার মানে একটা প্লেনের উপর একটা ফিগার আছে এবং সেটা বাউন্ডেড বাই 4 লাইন সেগমেন্টস, চারখানা লাইন সেগমেন্ট দিয়ে বাউন্ডেড আছে, তখন সেটাকে বলা হয় কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ। ইট ইজ ডিনোটেড বাই সিম্বল এটা, মানে এটা একটা চতুর্ভুজের সিম্বল, যেমন ত্রিভুজের সিম্বল এটা হয়, এটা চতুর্ভুজের সিম্বল। এবার কথা হচ্ছে এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের ধর এই একটা চতুর্ভুজ হলো এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা আমি যদি মাঝ বরাবর কেটে দিই, তাহলে এই এবিসি এর এরিয়া কত হবে বলতে পারবি? বল। 180 হবে দাদা। কে ভাই তুই? একটা ত্রিভুজের এরিয়া কত হয় জানিস নি? এই একটা তো ত্রিভুজ, এই ত্রিভুজটার এরিয়া কত হবে বল? দাদা ওই তো চতুর্ভুজের হাফ। আরে চতুর্ভুজের হাফ তো নাও হতে পারে, আমি বলছি এই ত্রিভুজটার এরিয়া কত হয়, ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ধর এ বি সি, যদি এ বি কে ভূমি ধরি তাহলে হবে হাফ ইন্টু এ বি ইন্টু হাইট, মানে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব, তাহলে এই লম্ব, তাই তো, এটা ধর এক্স, হুম, হুম, তাহলে ইন্টু এক্স। আচ্ছা এসি কে যদি ভূমি ধরি তাহলে বি বিন্দু থেকে এর উপর লম্ব, তাই হুম। হবে না? হ্যাঁ দাদা, হ্যাঁ। তখন এসি কে যদি ভূমি ধরি তাহলে হাফ ইন্টু এসি ইন্টু এটা ধর ওয়াই, এটা ওয়াই হবে, বুঝতে পারলি? তার মানে যে কোনো ত্রিভুজের এরিয়া হয় হাফ ইন্টু ভূমি ইন্টু সেই ভূমির সাপেক্ষে লম্ব, বোঝা গেল?
বুঝতে পারলি? কেটে গেল, কথাটা কেটে গেল। বলছে যে কোনো ত্রিভুজের এরিয়া মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু সেই ভূমির সাপেক্ষে লম্ব, মানে সেই ভূমির সাপেক্ষে তার শীর্ষবিন্দু যেটা হবে, উপরের বিন্দু যেটা হবে, তার উচ্চতা। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, পেয়ার অফ কনজিকিউটিভ অ্যাঙ্গেল, মানে এই যে পাশাপাশি অ্যাঙ্গেল গুলোকে বলা হয় পেয়ার অফ কনজিকিউটিভ অ্যাঙ্গেল, পাশাপাশি বাহুগুলোকে বলা হয় কনজিকিউটিভ বাহু। এসব লাগে না। ঠিক আছে, এবার বল প্রপার্টিজ। বলতে সাম অফ ফোর ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস ইজ 360 ডিগ্রি, মানে ভেতরের যে চারখানা কোণের সমষ্টি হয় কত? 360 ডিগ্রি। যেমন ত্রিভুজের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি, এর ক্ষেত্রে হয় 360 ডিগ্রি। বোঝা গেল? একদম। আচ্ছা, এবার এই ত্রিভুজটার দেখ, এই উপরের ত্রিভুজটার আমি যদি এসি কে ভূমি ধরি আর এটা যদি লম্ব হয়, তাহলে উপরের ত্রিভুজের এরিয়া হবে হাফ ইন্টু এসি ইন্টু ডি। হবে? এসি ইন্টু ডি কেন? ডিই, দেখ এইটা উপরের ও, ডি, ত্রিভুজটা, হ্যাঁ এই ডি, যে তাহলে ঠিক আছে। এ ডিই, এই ত্রিভুজটার এসি যদি হয় ভূমি, তাহলে হাফ ইন্টু এসি মানে ভূমি ইন্টু ভূমির সাপেক্ষে যে উচ্চতা। বোঝা গেল? একদম। একইভাবে নিচের ত্রিভুজটার কত হবে? হাফ ইন্টু এই এসি কেই আমি ভূমি ধরলাম, তাহলে ভূমির সাপেক্ষে উচ্চতা হচ্ছে এইটা বিএফ, হাফ ইন্টু এসি ইন্টু বিএফ। তাহলে বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এখন টোটাল ত্রিভুজ এই চতুর্ভুজটার এরিয়া কত হবে? এইটা প্লাস এইটা। দেখ, হাফ ইন্টু এসি কমন যাবে, তাহলে কত হবে? ডি প্লাস বিএফ। বোঝা গেল? একদম। এই একটা ফর্মুলা, এর লাগে না, এমনি বলছি, কোনো সময় লাগতেও পারে। ঠিক আছে, এবার আয় চতুর্ভুজের বিভিন্ন ধরন। প্রথম ধরন হচ্ছে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। ঠিক আছে, বাংলায় বলে সামান্তরিক। তাহলে সামান্তরিক হওয়ার শর্ত কি কি? এ কোয়াড্রিল্যাটারাল হুজ অপোজিট সাইডস আর প্যারালাল, মানে একটা চতুর্ভুজ হবে যার বিপরীত বাহুগুলো কি হবে? সমান্তরাল হবে। এই ধর একটা চতুর্ভুজ এ হ্যাঁ বি সি ডি। এই চতুর্ভুজে দেখ, বিপরীত বাহু মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল, আবার এই বাহু আর এই বাহু সমান্তরাল। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, তখন তাকে কি বলা হয়? প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। ঠিক আছে, হুম, এবার সামান্তরিক যদি হয় তাহলে এর কিছু ধর্ম আছে। দেখ, এইগুলোকে যেটা যে বাহুটা কোণাকুণি যুক্ত করে চতুর্ভুজের, তাকে বলা হয় কর্ণ বা ডায়াগোনাল। ঠিক আছে, পরের ডায়াগোনালটা কেমন হলো? এবার বল, এবি আর সিডি দুটো সমান্তরাল বাহু, আর এসিটা ভেদক না? হ্যাঁ দাদা। এইটা আর এই যে এটা ভেদক না? এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে এবি, হুম হুম হুম, আর এটা ভেদক না? এসি। একদম একদম। ভালো করে বোঝ। তাহলে হ্যাঁ এই দাদা, ওই তো তুমি এই বিপরীত কোণ আর এই কোণ একান্তর কোণের একান্তর কোণ হয়, কমপ্লিট বলছো তো? তাহলে এটাও যদি হ্যাঁ আলফা হবে, এটাও আলফা হবে। ঠিক আছে, আবার এডি এক- আর বিসি সমান্তরাল বাহু, এসিটা হচ্ছে ভেদক, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, এটাও যদি বিটা হয় এটাও বিটা হবে।
বোঝা গেল? একদম হ্যাঁ একদম তাহলে এই টোটালটা কত? আলফা প্লাস বিটা। এই টোটালটাও আলফা হুম, প্লাস বিটা। তাহলে সামান্তরিকের দুটো বিপরীত কোণ সবসময় কি হয়? সমান হয়। বোঝা গেল? আচ্ছা সামান্তরিকের বিপরীত কোণ সবসময় সমান হয়। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা হুম আচ্ছা, ক্লিয়ার এবার আর একটা জিনিস বল, দেখ এটা কি হলো? অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, বোঝা গেল। অপোজিটস অ্যাঙ্গেল আর ইকুয়াল, বোঝা গেল। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, এই সামান্তরিকের নিচটা যদি এইরকম ভাবে ধরি তো এইরকম তো। আচ্ছা, এটা যদি থিটা হয়, এইটা কত বলতো? 180 মাইনাস থিটা 180 মাইনাস থিটা। আচ্ছা, এইটা যদি 180 মাইনাস থিটা হয়, এইটা আর এটা তো প্যারালাল, এটা ভেদক, তাহলে হুম, এটাও 180 মাইনাস থিটা না? হ্যাঁ তাহলে এই এই ভিতরের কোণ দুটোর যোগফল কত? থিটা প্লাস 180 মাইনাস থিটা, মানে 180 না? ইয়েস তাহলে সামান্তরিকের সবসময় দুটো কোণের যোগফল, পাশাপাশি দুটো কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। এইটার আর এইটার যোগফল 180 ডিগ্রি হবে, এইটার আর এইটার যোগফল 180 ডিগ্রি হবে, এইটার আর এইটার যোগফল 180 ডিগ্রি। দুটো পাশাপাশি কোণের যোগফল সবসময় কত হয়? 180 ডিগ্রি। বোঝা গেল? একদম এই রাজেশ, বুঝতে পারলি ভাই? হ্যাঁ দাদা ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ আচ্ছা, এটা হলো। তারপরে ডায়াগোনাল বাইসেক্টস ইচ আদার, মানে যে দুটো কর্ণ আঁকা হলো এরা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, মানে এইটুকু যতটা এইটুকু ততটা। এটা যদি 4 সেন্টিমিটার হয় এটাও 4 সেন্টিমিটার হবে, এইটা আর এইটাও সমান, মানে এটা যদি 2 সেন্টিমিটার হয় এটাও 2 সেন্টিমিটার হবে। বোঝা গেল? হুম তাহলে ডায়াগোনাল সবসময় সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, কিন্তু ডায়াগোনালটা যে সমান হবে এরকম কোনো ব্যাপার না। এখানে কি তোর মনে হচ্ছে কর্ণ দুটো সমান? উম, হতেই তো পারে দাদা কারণ হাইট তো হতে একই পারে, হচ্ছে না না হতে পারে না আমি বলছি নি, কিন্তু হবেই এরকম কোনো ব্যাপার আছে? হবেই তো কারণ দুটো তো প্যারালাল আচ্ছা, ঠিক আছে। পরস্পর বাহুগুলো যদি সমান নয় তাহলে তো সমান হবে। এইটা আর এইটা তো চোখে দেখে মনে হচ্ছে সমান? হ্যাঁ কি করে সমান হচ্ছে? চোখে এটা দেখি এটা কাছে মনে হয়, ছোট মনে হচ্ছে না? এদের দেখ, এটা বড় না আর এটা হ্যাঁ, ছোট না? ওটা বড় মনে হচ্ছে হ্যাঁ ঠিক এবার তুই দেখ, সমান কখন হবে বলছে, এই জিনিসটাকে যত খাড়া করতে থাকবি, যখন এই রকম হয়ে যাবে তখন সমান হয়ে যাবে, আর যত এইরকম বাঁকা হতে থাকবে তত ছোট বড় হবে। বুঝতে পারলে আমার কথা? বুঝলাম একদম এই দাদা একদম সামান্তরিকের দুটো কর্ণ অসমান হয়, কিন্তু তারা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। বোঝা গেল? হ্যাঁ এই দেখ, অসুবিধা হলে বল। দাদা কই শাক তাই জিজ্ঞেস করো অসুবিধা ভালো লাগছে এই বল রাজেশ ভাই, হ্যাঁ বল। দাদা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে দাদা ক্লিয়ার হ্যাঁ জিজ্ঞেস করবা কই শাক এরকম তাই তো। আচ্ছা, এবার তাহলে এইটাও হলো যে ডায়াগোনাল সমান হতে হবে এরকম কোনো ব্যাপার নাই, কিন্তু এরা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এইটা আর এইটা সমান হবে, আবার এইটা আর এইটা সমান হবে। আচ্ছা, ডায়াগোনাল
এরা কি একে অপরকে 90 ডিগ্রিতে কাট করবে? এরকম কোনো ব্যাপার নাই যে এরা একে অপরকে 90 ডিগ্রিতে মানে কাট করবে। এরা যে কোনো অ্যাঙ্গেলে কাট করতে পারে। তাহলে প্যারালেলোগ্রাম বা সামান্তরিকে দুটো কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। মানে করতেই হবে এরকম কোনো মানে নাই, করতেও পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নাও করতে পারে। মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে। বুঝতে পারলি? হ্যাঁ আচ্ছা, each diagonal divides parallelogram into two congruent triangles. Each diagonal divides the parallelogram into two congruent triangles. মানে এই যে তোর এই যে কর্ণটা, ধর এই কর্ণটা বা এই কর্ণটা যে দুখানা ত্রিভুজ তৈরি করলো, এই দুখানা ত্রিভুজ হচ্ছে কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট মানে কি? কি কনগ্রুয়েন্ট মানে বল? সর্বসম। সর্বসম ত্রিভুজ, দুখানা সর্বসম ত্রিভুজ তৈরি করে। কারণ কি? তুই দেখ, তোরা ভালোভাবে দেখ কিভাবে হবে, বলতে পারবি কিভাবে হবে সর্বসম? দেখ, এই তো এই ওই ত্রিভুজের এই কোণটার বাহু আর এই বিপরীত বাহু কোণে সমান, এই বাহু আর এই বাহু সমান, আর মাঝের বাহুটা দুজনের ভিতরেই আছে, তার মানে ওটা তো অবশ্যই সমান। তিনটে বাহু সমান মানে সর্বসম ত্রিভুজ। বুঝতে পারলি? হ্যাঁ আচ্ছা, আচ্ছা এটা হলো bisectors of the triangle, bisectors of the angle of the parallelogram form a rectangle. মানে এই প্যারালেলোগ্রামটার যদি প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডককে আমি টানতে থাকি, তাহলে এই সমদ্বিখণ্ডকগুলো মাঝখানে মিলিত হবে, মিলিত হয়ে কি হবে, ভিতরে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল তৈরি করবে। বোঝা গেল? আচ্ছা তাহলে সামান্তরিকে দেখ, এটা শর্ট কোশ্চেনে দিতে পারে, খুব কম দেয়। দাদা বাইসেক্ট করলে কি করে রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে? তুই যদি একটা বাইসেক্ট প্যারালেলোগ্রাম করলে ক্রস আঁকিস, করছে না একে অপরকে? তাহলে এরকম ভাবে তৈরি হবে, বা কিভাবে তৈরি হবে দেখতে হবে, ঠিক আছে? ও মনে না রাখলেও হবে, মনে রাখার চেষ্টা করি, যদি পরীক্ষায় আসে শর্ট কোশ্চেন মেরে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হ্যাঁ। তাহলে একটা আমি এমনি বলার কথা আমি বলছি, এখানে লেখা আছে সেই জন্য আমি বলছি। তাহলে একটা প্যারালেলোগ্রাম বা সমান্তরিকের যে কোণগুলো আছে, কোণের সমদ্বিখণ্ডকগুলো যদি একে অপরকে টাচ করে, কি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? তারপরে আচ্ছা, নমস্কার। এবার একটা কথা বল, এ তো গেল প্যারালেলোগ্রাম বা সামান্তরিক, এর ছবি এইরকম। আচ্ছা, এটা ধর বাহু এ বি সি ডি, এ বাহুর দৈর্ঘ্য ধর এ সেন্টিমিটার, প্রস্থ বি সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এই সামান্তরিকটাকেই যদি আমি সোজাসুজি করে দিই, মানে এরকম করে দিলাম, তাহলে এটা কি হলো বলতো? আয়তক্ষেত্র, এটা হয়ে গেল রেক্ট্যাঙ্গেল। আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। যখনই আয়তক্ষেত্র হলো, তাহলে এই আয়তক্ষেত্রটার এরিয়া কত হবে? এ ইন্টু বি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইন্টু বি। তুই যদি ভাবিস না আমি হাফ করে করব, তাহলে এই হাফ ত্রিভুজের জন্য কত? হাফ ইন্টু ভূমি মানে বি ইন্টু উচ্চতা মানে এ, হাফ ইন্টু বি এ। এইটার ক্ষেত্রে কত হবে? হাফ ইন্টু ভূমি মানে বি, উচ্চতা মানে এ, হাফ ইন্টু বি এ। তাহলে হাফ ইন্টু বি এ, হাফ ইন্টু বি মানে বি এ, হাফ ইন্টু বি এ আর হাফ ইন্টু বি এ যদি যোগ করিস তাহলে বি এ বা এ বি হবে। তাহলে এরিয়া কত হবে? এ বি। এবার তুই বলবি যে বি ইন্টু এ কেন করব, আমার তো হওয়ার কথা ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখ, হাফ ইন্টু ভূমি মানে বি ইন্টু, এখানটায় দেখ 90 ডিগ্রি, তো আয়তক্ষেত্র মানেই এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি মানেই তো এটা উচ্চতা। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়ে যাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একইভাবে আয়তক্ষেত্রের পরিসীমা কত হয়? পরিসীমা মানে বাইরের বাহুগুলোর যোগফল। দেখ, বি টু এ এ প্লাস বি। বি এ মানে 2b প্লাস 2a মানে 2 ইন্টু এ প্লাস বি।
আচ্ছা, এবার আয়তক্ষেত্রকে আমি আর একটু ঠিক করে দিই যে আমি আলাদা আলাদা বাহু না, দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এটা বি হলে এটাও বি, এটাকে কি বলে? তো এটা বড় স্কোয়ার। বর্গক্ষেত্র বা স্কোয়ার। তাহলে স্কোয়ার কখন হবে? একটা আয়তক্ষেত্র যখন দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে তখন তাকে বলা হয় স্কোয়ার। তাহলে এর এরিয়া কত হবে? বি ইন্টু বি মানে বি স্কোয়ার। হ্যাঁ। বুঝতে পারলি? তাহলে দেখ, সামান্তরিক মানে কি? পরস্পর মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সেই জিনিসটাই এই কোণগুলো 90 ডিগ্রি ছিল না, কোণগুলোকে যখনই 90 ডিগ্রি করে দিলাম হয়ে গেল আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে সব বাহুগুলোকে সমান করে দিলাম হয়ে গেল বর্গক্ষেত্র। বুঝতে পারলি? আচ্ছা, তারপরে আছে এ প্যারালোগ্রাম ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ রেক্ট্যাঙ্গেল, মানে একটা যদি বৃত্তের ভিতরে একটা তোকে প্যারালোগ্রাম আঁকতে দেয়, তুই এইরকম ভাবে কোনো সময় আঁকতে পারবি না। তো বৃত্তের ভিতরে যদি তোকে সামান্তরিক আঁকতে হয়, একটাই উপায় হচ্ছে এইরকম ভাবে আঁকা, সেটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে। বুঝতে পারলি? হুম। এই শুভম, বুঝতে পারলি ভাই? তারপরে এ প্যারালোগ্রাম সার্কামস্ক্রাইবড এ সার্কেল, মানে একটা প্যারালোগ্রাম আমাকে যদি বলে, আচ্ছা এই তো এই প্যারালোগ্রাম ছিল, সামান্তরিক ছিল, এই সামান্তরিকেই বিপরীত বাহুগুলো ছিল সমান ও সমান্তরাল। এবার আমরা যদি করি কি, সব বাহুগুলোকে সমান করে দিই, এখানে এ বি এ বি ছিল, তো আমি যদি সব বাহুগুলোকে এ এ এ করে দিই, তাহলে এটা হয়ে গেল রম্বস। ঠিক আছে, এগুলো আমি পরপর আসবো, আমি শুধু সম্পর্কটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না, অথচ এই পাশাপাশি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। এই জায়গায় যদি আমি সব বাহুগুলোকে সমান করে দিই, তাহলে হয়ে যাবে আমার রম্বস। আচ্ছা, একই জিনিস এই আয়তক্ষেত্রকে যদি এই সামান্তরিককে যদি এই কোণগুলোকে 90 ডিগ্রি করে দিই, হয়ে যাবে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রকে সব বাহুগুলোকে যদি সমান করে দিই, হয়ে যাবে বর্গক্ষেত্র। বা এই যে রম্বসের সব বাহুগুলোকে, এই রম্বসের ক্ষেত্রে এই কোণগুলোকে 90 ডিগ্রি করে দিলেও হবে বর্গক্ষেত্র। বোঝা গেল? একটা বৃত্তের ভিতরে যদি সামান্তরিক আঁকতে দেয়, সবসময় কি হবে? আয়তক্ষেত্র। আবার একটা বৃত্তের বাইরে যদি সামান্তরিক আঁকতে দেয়, এইরকম ভাবে হবে, তখন সেটা হবে রম্বস বা বরফি। ঠিক আছে, এগুলো কিভাবে কি হয় পরে দেখাচ্ছি। তাহলে এটা হলো। আচ্ছা, সামান্তরিকের এই একটা ফর্মুলা আছে, এস স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মানে কর্ণ দুটো স্কোয়ারের যোগফল সমান হয় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, মানে বাহুগুলো স্কোয়ারের যোগফল, কর্ণগুলো স্কোয়ারের যোগফল সমান হয় বাহুগুলো স্কোয়ারের যোগফল। বোঝা গেল? বুঝতে পারলি? নো শাক। এটা প্লেন মুখস্থ করবি, কিছু বোঝার নাই। আচ্ছা, এই ফর্মুলাটাই সবাই স্টার দে, এটা ট্রিগোনোমেট্রি করাবো, তারপরে করাবো। কোনটা? 12 নম্বর। আচ্ছা। আচ্ছা, এবার বলছে এই প্যারালেলোগ্রাম ইজ এ রেক্ট্যাঙ্গেল ইফ ইটস ডায়াগোনাল আর ইকুয়াল, মানে একটা প্যারালেলোগ্রাম এর কর্ণরা কোনো সময় সমান হয় না, মানে হতেও পারে সমান। এবার যদি কোনো সময় কর্ণরা সমান হয়ে যায়, কর্ণদেরকে সমান হতে গেলে এই জিনিসটাকে এইরকম আকার ধারণ করতে হবে। তাহলে যদি এইরকম আকার ধারণ করে, মানে এগুলো 90 ডিগ্রি হয়ে যায়, তখন এটা কি হয়ে গেল? আয়তক্ষেত্র হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ। একদম। তারপরে প্যারালেলোগ্রাম লাই অন সেম বেস এন্ড বিটুইন সেম প্যারালাল লাইনস আর অফ ইকুয়াল এরিয়া। তাহলে দুখানা প্যারালেলোগ্রাম যদি
দেখ দুখানা প্যারালোগ্রাম আছে, এই একটা সমান্তরাল রেখা আছে, এই একটা প্যারালোগ্রাম আর এই একটা প্যারালোগ্রাম। তাহলে লাল প্যারালোগ্রামটার এরিয়া হবে কি হাফ ভূমি ইন্টু উচ্চতা। এবার এই এটা সমান্তরাল রেখা মানে এদের উচ্চতা তো সমান, ভূমি ধর এক্স, তাহলে এই লালটার এরিয়া কি হবে এক্স ইন্টু হাইট মানে এইচ, আবার কালোটারও ভূমি কত এক্স, এর উচ্চতাও তো সেই এইচই হবে, তাহলে ওর ক্ষেত্রে এক্স ইন্টু এইচ। তাহলে সমান্তরাল রেখার মধ্যে যদি থাকে, একই সমান্তরাল রেখার মধ্যে যদি থাকে এবং তাদের ভূমি যদি সেম হয়, তাহলে তাদের এরিয়াও কত হবে সেম হবে। বোঝা গেল? বুঝলি? নো সাপ। হ্যাঁ দাদা, হ্যাঁ বল। ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। 15টা পর। if if parallel A মানে কি ও L parallel M and data ABCD and APB made on the same base AB, মানে এই দুখানা একটা ট্রায়াঙ্গেল আছে APB আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম আছে ABCD, এরা সেম বেস AB এর উপর তৈরি করা হয়েছে, তাহলে এদের এরিয়ার অনুপাত কি হবে বা কোনটার এরিয়া কি হবে বল? সেম বেস এবং একই হবে তো তাহলে। কিসের জন্য? একটা ট্রায়াঙ্গেল একটা হচ্ছে চতুর্ভুজ, একই হবে? ও তাহলে ট্রায়াঙ্গেলের ডবল হবে চতুর্ভুজ। হ্যাঁ, ট্রায়াঙ্গেলের ডবল হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আয় রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেল তোরা বুঝে গেছিস। তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হবে 90 ডিগ্রি হবে, এবং এর ক্ষেত্রে যে কর্ণগুলো হবে, কর্ণগুলো দুটো কর্ণ সমান হবে, মানে এসি আর বিডি সমান হবে, এবং তারা একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এইটুকু যা এইটুকু তাই, এইটুকু যা এইটুকু তাই। বোঝা গেল? হ্যাঁ। তাহলে রেক্ট্যাঙ্গেলের কি কি সব ফর্মুলা, ফর্মুলা মানে কি কি জিনিস আছে? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সমান ও সমান্তরাল মানে এটা বি হলে এটাও বি, এটা এ হলে এটাও এ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, দুটো কর্ণ এসি আর বিডি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এইটুকু যা এইটুকু তাই, এইটুকু যা এইটুকু তাই, এবং দুটো কর্ণ সমান। ঠিক আছে, কিন্তু এই কর্ণগুলো 90 হ্যাঁ। ডিগ্রিতে ইন্টারসেক্ট করবে এরকম কোনো মানে নাই। যেমন সামান্তরিকও ছিল যে এরা 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে না, এক্ষেত্রেও তাই 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে না। বোঝা গেল? প্রথম আর সেকেন্ড পয়েন্ট পর। Diagonals are equal and bisect each other but not necessarily at right angle. For the given perimeter of rectangles, a square has maximum area. কি বলছে ওই লাইনটা? কিন্তু দাদা, যদি একটা আয়তক্ষেত্রে সবকটা কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে কেন সমানে ইয়ে করবে না, ইন্টারসেক্ট করবে না? সমানে ইন্টারসেক্ট সমানেই করবে তো না মানে? ইন্টারসেক্ট, তুমি বলছো না প্রত্যেকটি কোণ সমান ইন্টারসেক্ট করবে না? হ্যাঁ, কই বলছে ডায়াগোনাল আর ইকুয়াল, মানে ডায়াগোনাল দুটো সমান এবং বাইসেক্ট ইচ আদার। হুম, বাট নট নেসেসারিলি এট রাইট অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রিতেই করবে তার 90 কোনো ইয়ে নেই। ডিগ্রি তো বাইসেক্ট হ্যাঁ করবে না, 90 মানে 90 ডিগ্রিতে ডিগ্রিতে ওরা কাট করবে না। কাজ করবে না, সেটা বলছে। ও আচ্ছা 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 আচ্ছা, হুম। আর ফর দ্য গিভেন পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেলস এ স্কোয়ার হ্যাজ ম্যাক্সিমাম এরিয়া, মানে দেখা গেলো পেরিমিটার, আয়তক্ষেত্রের পেরিমিটার আর স্কোয়ারের পেরিমিটার একই হলো, কিন্তু এরিয়াটা ম্যাক্স এই স্কোয়ারের বেশি হবে, তাই বলছে। হ্যাঁ, মানে যদি পেরিমিটার সেম থাকে তাহলে স্কোয়ারের এরিয়া সব থেকে বেশি হবে। কারণ কি আমি বলছি, ধর আমি তোকে ধর পেরিমিটার দিলাম 20 সেন্টিমিটার, মানে কি 2 ইন্টু এ প্লাস বি, এটা করে 20, তার মানে এ প্লাস বি কত হবে বল? 10 10। 10 তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 10।
তাহলে এর ক্ষেত্রে কত 8 আর 2 করলাম, ঠিক আছে। আর এটা যদি একটা স্কোয়ারের ক্ষেত্রে হয় তাহলে এটা 5 আর এটা 5 হবে, তাহলে এর 25। ক্ষেত্রে এরিয়া হবে 16 আর এর ক্ষেত্রে হবে 25। তাহলে একই যদি আমার পেরিমিটার দেয় তাহলে স্কোয়ারের এরিয়া সব সময় বেশি হয়। আবার একই জিনিস উল্টোটা হবে, যদি একই এরিয়া দেয় তাহলে কি হবে বল? পেরিমিটার রেক্ট্যাঙ্গেলের বেশি হবে। পেরিমিটার রেক্ট্যাঙ্গেলের বেশি হবে। বাহ, ঠিক আছে। এগুলো তো জানিস, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, তাহলে এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে এই এসি সমান কত? এসি হ্যাঁ স্কোয়ার সমান হবে না? দেখ, এ বি সি এ একটা ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে দৈর্ঘ্য এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান লেন্থ এবি স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস বিসি ব্রেড স্কোয়ার। স্কোয়ার, তাহলে এসি সমান হবে রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেড স্কোয়ার। এসব তো জানি, কমন ব্যাপার, फेमस ঠিক कुछ আছে। फेमस कुछ बता। Bisectors of angle of a rectangle from another rectangle, মানে ওই প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যদি টানা হয়, একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের যদি সমদ্বিখণ্ডক গুলো টানি, তাহলে ধর এই একটা রেক্ট্যাঙ্গেল, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যদি টানি এরকম ভাবে, তাহলে মাঝখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে এবার। আচ্ছা, রম্বসটা পড়। A parallelogram having all the sides equal is the rhombus. বল কি বলছে। মানে একটি রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটি সাইড বাহু সমান হবে। হুম, প্রপার্টি, একটি রম্বসের ক্ষেত্রে রম্বস প্রত্যেকটি মানে বাহু সমান হবে। রম্বস মানে সামান্তরিক যার সব বাহুগুলো সমান, ঠিক আছে। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, ঠিক আছে। এইখানে হুম কি কি আছে দেখ, প্রত্যেকটা বাহু সমান, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল, এইখানটায় এই কর্ণগুলো একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে, কিন্তু তারা ইকুয়াল হবে এরকম কোনো মানে নাই। রম্বস মে অর মে নট বি স্কোয়ার, দেখ এই রম্বসটা কি স্কোয়ার? না। কিন্তু এই রম্বসটাকে একটু যদি সোজা করে দিই, এটা একটু স্কোয়ার হয়ে যাবে না? হুম হুম হুম। তাহলে সব রম্বসই স্কোয়ার না, কিন্তু সব স্কোয়ারই রম্বস। বুঝতে পারলি? কারণ আচ্ছা। স্কোয়ারের যে থিওরি গুলো আছে, বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল, তো মিটে গেল, রম্বস হয়ে গেল। বুঝতে পারলি? কিন্তু রম্বস হ্যাঁ হ্যাঁ। স্কোয়ারের ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া থাকে যে এই অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হতে হয়, যেটা রম্বসের ক্ষেত্রে না হলেও চলে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি রম্বস স্কোয়ার, তা হবে না, কারণ এখানে এই অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি না। কিন্তু যখন একটা স্কোয়ার বলবো, হোক না 90 ডিগ্রি, আমার মেন কন্ডিশন হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, মিটে গেছে। তার মানে এটা হচ্ছে স্কোয়ারটা হচ্ছে রম্বস। বুঝতে পারলি? হ্যাঁ, 3 আর 4 পর। এই রম্বস, তুই বললে তো তিনটা, এই রম্বস মে অর মে নট বি স্কোয়ার বাট অল স্কোয়ার আর রম্বস। আর চারটা, দ্য ফিগার ফর্মড বাই জয়নিং দ্য মিড পয়েন্টস অফ দ্য অ্যাডজাসেন্ট সাইডস অফ এ রম্বস ইজ এ রেক্ট্যাঙ্গেল। বুঝতে পারলি কি বলছে? হুম, ঠিক আছে। একদম। তাও কিভাবে হচ্ছে, তাও তুমি দেখাও, ছবিটা আঁকো। মিড পয়েন্ট অফ দ্য অ্যাডজাসেন্ট সাইডস।
কোনটা বল? ওই যে মিড পয়েন্ট অফ অ্যাডজেসেন্ট সাইড মানে সংলগ্ন বাহুগুলোর মিড পয়েন্ট যোগ করলে যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হচ্ছে হ্যাঁ, এ মিড পয়েন্ট রম্বসের। এটা 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 এটা। এই যে ভিতরে তৈরি হলো, এটা একটা রেক্ট্যাঙ্গেল হবে। বুঝতে পারলে? আচ্ছা হুম আচ্ছা, তারপরে এই একটা রম্বস, তাই তো? হুম এখানে এ বি সি ডি, আমি ধর এই কর্ণগুলো ও বিন্দুতে টাচ করছে। আচ্ছা, আমি একটা ডায়াগোনাল ধরলাম D1 আর একটা ডায়াগোনাল ধরলাম D2। আচ্ছা, ডায়াগোনালে একে অপরকে মধ্যবিন্দুতে টাচ করে বা সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হবে হুম D1/2, এদিকটাও হবে D1/2, এইটুকু হবে D2/2, এইটুকু হবে D2/2। বোঝা গেল? আচ্ছা বুঝতে পারলি? হ্যাঁ দাদা হ্যাঁ আচ্ছা, এখানে প্রত্যেকটা যে এই দুটো যে কর্ণ একে অপরকে 90 ডিগ্রিতে টাচ করে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে উপরে ত্রিভুজটার এরিয়া কত হবে? এ সি ডি ত্রিভুজের এরিয়া হবে হাফ ইন্টু ভূমি মানে কত এসি ইন্টু উচ্চতা মানে হচ্ছে ডিও। তাহলে হাফ ইন্টু এসি মানে এই ডায়াগোনালটা বা এই কর্ণটা, কত D1 ইন্টু D2/2। বোঝা গেল? হুম তার মানে কত হলো D1 ইন্টু D2/4। একইভাবে নিচেরটার কত হবে? হাফ ইন্টু এসিটা ভূমি ইন্টু বিও হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু এসি মানে কত D1 ইন্টু বিও মানে হচ্ছে D2/2, তাহলে D1 D2/4। তাহলে টোটাল এরিয়া হবে উপরটা প্লাস নিচটা, মানে D1 D2/4 প্লাস D1 D2/4, মানে 2 ইন্টু D1 D2/4, মানে হাফ ইন্টু D1 D2। এটা হচ্ছে রম্বসের এরিয়া। কি হয়? হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের এরিয়া কি হয়? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ দাদা। এটা হলো। আচ্ছা, 7 নম্বরে একটা ফর্মুলা আছে একই, যে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার সমান বাহুগুলো স্কয়ারের যোগফল। এবার এখানে বাহুগুলো কি সবগুলো সমান, আমি ধরলাম A। ঠিক আছে, তাহলে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার সমান হবে 4 ইন্টু A স্কয়ার। বুঝতে পারলি? পারলুম। এবার যদি এই কর্ণগুলোকে সমান করে দিই, D1 আর D2 যদি সমান হয়ে যায়, তাহলে D1 D2 যখনই সমান হয়ে যাবে তখনই এই যে বাঁকা ফিগারটা সোজা হয়ে যাবে, মানে একটা স্কয়ার তৈরি হয়ে যাবে। তাহলে একটা রম্বসের যদি কর্ণগুলো সমান হয়, এ রম্বস ইজ স্কয়ার ইফ ইটস ডায়াগোনাল আর ইকুয়াল, মানে একটা রম্বস কর্নার হয়ে যাবে যখন তার কর্ণগুলো সমান হবে। বুঝতে পারলি? আচ্ছা এবার স্কয়ারের প্রপার্টি গুলো পর রাজেশ ভাই, দাদা, চুপ কর। স্কোয়ারটা থামো না, আমার 3-4টি অঙ্ক আছে, ওগুলো করে দাও। হ্যাঁ বল। স্কোয়ারটা বাদ দাও, স্কোয়ারটা পরের না ক্লাসে না করতে, না আর না, এই যে শেষ কর, 4-5টা মতন ফর্মুলা অঙ্ক শেষ আছে। কর, স্কয়ার পর। A square is a rectangle with adjacent side equal or a rhombus with each angle 90 degree. মানে একটা বলছে যে একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেলকেও ইজ ধরতে একটা পারি রেক্টাঙ্গেল। যাদের বাহুগুলো হুম সমান, অথবা একটা রম্বসকে হুম ধরতে পারি যার কোণগুলো 90 ডিগ্রি। যাদের বোঝা গেল? তাহলে স্কয়ারের উইথ ইচ ক্ষেত্রে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং প্রত্যেকটা বাহু সমান। তাহলে এর কর্ণগুলো একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে এবং 90 হ্যাঁ ডিগ্রিতে করবে। বোঝা গেল?
হ্যাঁ স্কোয়ারের এরিয়া কি হুম হয়? বাহু ইন্টু বাহু এ স্কোয়ার। এ স্কোয়ার। তাহলে স্কোয়ারের কর্ণ কি হবে? ওই তো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কর করি বল। মানে তোমার এসিটা তো তোমার ডায়াগোনাল, একটা ডায়াগোনাল তো অতিভুজ হচ্ছে একটা ত্রিভুজের। এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান 2a স্কোয়ার। তাহলে এসি সমান √2a স্কোয়ার, তার মানে √2 ইন্টু এ। এসব কমন ব্যাপার দাদা, ঠিক আছে। এসব আমি ছোটবেলা থেকে জানতাম, এবার আসি ফাইভে হ্যাঁ আমরা পড়তাম দেখি। ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা পড় A রাকেশ। trapezium is a পড়। quadrilateral with only two sides parallel to each other. কিছু বললাম বুঝতে তো দাদা। পারলি? না, আরেকবার পড়ি তাহলে। তোর A trapezium is a quadrilateral with only two side, মানে মানে একটা quadrilateral যার দুটো সাইড প্যারালাল ইচ আদার। হ্যাঁ, মানে শুধুমাত্র দুটো সাইড প্যারালাল, আর কিচ্ছু নাই। একটা হুম, কোয়াড্রিল্যাটারাল, এই যে দেখ, বুঝছি দাদা বুঝছি। এই যে আরে শুধু এই সরি, এটা প্যারালাল হলো না তো। হয়েছে দাদা, বুঝতে পেরেছি আমরা, করো। এই তো প্যারালাল, মানে শুধু দুটো বাহু প্যারালাল হবে, আর কিচ্ছু হবে না। দেখ, এই বাহু আর এই বাহু প্যারালাল, বাকি কিছু সমান টমান ওসব কিচ্ছু হবে না। ঠিক আছে। যেমন এখানটায় আচ্ছা দেখ, এবি আর সিডি প্যারালাল, এবি প্যারালাল সিডি, বাকি আর কিছু জানিনি। এবার যদি প্যারালাল হয়, তাহলে মাঝের হাইটটা কত? এইচ। বোঝা গেল? হুম হুম হুম, তাহলে এরিয়া কি হবে বল? আমি এটাকে দুখানা ত্রিভুজে ভাঙছি। ধর আমি এ আর সি কে যুক্ত করে দিলাম। তাহলে একটা ত্রিভুজ হলো এসিডি, আর একটা হলো এবিসি। হ্যাঁ তাহলে প্যারালাল যদি হয় তাহলে হ্যাঁ, তোমার হাইট তো দুজনের ক্ষেত্রে একই। একই তাহলে হবে, এবি হ্যাঁ ইন্টু একদম। হাফ ইন্টু এবি ইন্টু এইচ, আর ওটা হাফ ইন্টু ডিসি ইন্টু এইচ। হ্যাঁ, তাহলে এটার কথা হবে হাফ ইন্টু সিডি ইন্টু এইচ, আর ত্রিভুজ হুম, এ বি সি এর হবে হাফ ইন্টু এ বি ইন্টু এইচ। তাহলে টোটাল এরিয়া কি হবে? এইটা প্লাস এইটা, হাফ ইন্টু এইচ কমন নে, এ বি প্লাস সিডি। তাহলে প্যারালেলোগ্রামের, এই প্যারালেলোগ্রাম ট্র্যাপিজিয়ামের এরিয়া কি হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো যোগফল ইন্টু উচ্চতা। এটা দেখবি তোরা পড়েছিলি, মনে কর। হ্যাঁ একটা টু ট্র্যাপিজিয়ামের ডিমেনসুরেশন। একটা ট্র্যাপিজিয়ামের এরিয়া হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। বোঝা গেল? ইয়া, আচ্ছা, ট্র্যাপিজিয়ামের আরেকটা জিনিস হয়, মিডিয়ান হয় বা মধ্যমা হয়। মধ্যমা মানে কি? এর ঠিক মাঝামাঝি যে দৈর্ঘ্য, একটা রেখা যদি টানি আমি, এটা এর দৈর্ঘ্য কত হবে? এটা কিচ্ছু হবে না, এইটা প্লাস এইটা বাই 2 হবে। বোঝা গেল? আই মানে ধর এডি এর মধ্যবিন্দু ই আর বিসি এর মধ্যবিন্দু এফ, তাহলে ইএফ এর দৈর্ঘ্য কত হবে? মধ্যবিন্দু মানে কি? ই বিন্দুটা এর অর্ধেক, এফটাও বিসি এর অর্ধেক, তাহলে ইএফ এর দৈর্ঘ্য হবে এবি প্লাস সিডি এর হাফ। ঠিক আছে। আচ্ছা। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম হয়ে গেল। 4 নম্বর পর। হ্যাঁ, sum of square of diagonals equal to sum of squares of non-parallel side plus 2 into product of parallel sides. তাহলে একটা ট্রাপিজিয়ামের ডায়াগোনালের স্কোয়ারের যোগফল, মানে এই ধর এই ট্রায়াঙ্গেলটা যদি আমি ট্রায়াঙ্গেল বলতাম, এ, তাহলে এখানে ট্রায়াঙ্গেল কি হতো? এসি আর বিডি, তাই তো? Yes. হুম, তাহলে এই এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা হতো, এটা ফর্মুলাটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। একটা ট্র্যাপিজিয়ামের দুটো
কর্ণের স্কোয়ারের যোগফল সমান হবে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, মানে অসমান্তরাল বাহু যেটা, ঠিক আছে, যেগুলো সমান্তরাল না, নন প্যারালাল হুম, সাইড বিসি আর এডি, এদের স্কোয়ার হুম, প্লাস 2 ইন্টু সমান্তরাল বাহুগুলোর গুণফল, মানে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু সিডি। বোঝা গেল? একদম একদম। আচ্ছা, 5 নম্বর পর। By joining the midpoints of adjacent side of a trapezium, four similar triangles are obtained. By joining midpoints of adjacent sides of a trapezium, মানে একটা যদি ট্রাপিজিয়াম এরকম হয়, এর মিড পয়েন্ট গুলো যদি আমি বাই জয়নিং মিড পয়েন্টস অফ অ্যাডজাসেন্ট সাইজ, মানে এর মিড পয়েন্ট, এর মিড পয়েন্ট, এর মিড পয়েন্ট, এর মিড পয়েন্ট যদি যোগ করি, তাহলে এই যে ট্রায়াঙ্গেল গুলো ছোট ছোট তৈরি হলো, এই ট্রায়াঙ্গেল গুলো সিমিলার ট্রায়াঙ্গেল হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস, এই যে ট্রাপিজিয়ামটা আছে এবিসিডি, আমি দুখানা কর্ণ টানলাম বিডি আর সিডি। আচ্ছা, আমাকে বলতো এই উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা সিমিলার ট্রায়াঙ্গেল না? হ্যাঁ, কারণ ওই বিপরীত কোণ হচ্ছে একটা কোণ সমান হচ্ছে। ধর আমি এখানটা বড় করে রাখলাম হুম, ডি সি এ বি, এটা ধরো। আচ্ছা, এই কোণ আর এই কোণ সমান, একদম। এই কোণ আর এই কোণ সমান, তাহলে দুটো কোণ যখন সমান হয়ে যাবে তখনই তো সিমিলার ট্রায়াঙ্গেল। দাদা এই কোণটা ও বিন্দুতে দুটো তো বিপ্রতীপ হ্যাঁ, কোণ হচ্ছে, বিপরীতে তাহলে তো মানে দুটো তো হয়ে গেছে, সেটা আমি আর দেখলাম না, এটা তো কংগ্রুয়েন্ট সমান হয়ে যাচ্ছে আছে। একদম। ঠিক আছে? হুম, তাহলে হুম, সিমিলারটা এবার কিভাবে করব? আলফার বিপরীতে কি আছে? ওডি বাই, ওডি, এখানে আলফার বিপরীতে ওবি ওডি, সমান, এখানে বিটার বিপরীতে ওসি, এখানে বিটার বিপরীতে ওএ ওএ সমান, এর বিপরীতে সিডি, এর বিপরীতে কত? বাই এবি। এবি। তাহলে আনসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা হয়। বোঝা গেল? হুম, হয়ে গেল তো দাদা, খতম। দাঁড়া, এটা মিড পয়েন্ট থিওরেমটা কি বলা আছে? হ্যাঁ, মানে বলছে যদি এই একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের যদি এবি এর মধ্যবিন্দু ই হয় আর এসি এর মধ্যবিন্দু এফ হয়, তাহলে ইএফটা কি হয়? বিসি এর অর্ধেক হয়। পরে করব, যখন সিমিলার করব তখন হবে। এবার আমরা পলিগনে আসছি। পলিগন মানে হচ্ছে বহুভুজ। ঠিক আছে? এ ক্লোজ হুম, ফিগার বাউন্ডেড বাই 3 or more than 3 স্ট্রেট লাইনস, মানে 3 বা 3 এর বেশি যদি রেখা দিয়ে একটা ফিগার তৈরি করা হয়, তখন তাকে বলা হয় পলিগন। যেমন 3খানা হলে তাকে বলে ত্রিভুজ, 4খানা বাহু হলে বলে চতুর্ভুজ, 5খানা বাহু হলে বলে পঞ্চভুজ। ঠিক আছে? তাহলে হুম, 3খানা বাহু হলে বলে ট্রায়াঙ্গেল, 4খানা হলে কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, 5খানা বাহু হলে তাকে বলে পেন্টাগন বা হচ্ছে পঞ্চভুজ, পঞ্চভুজ, 6খানা বাহু হলে বলে ষড়ভুজ বা হেক্সাগন, 7খানা হলে হেপ্টাগন, 8খানা হলে অক্টাগন, 9খানা হলে নোনাগন, 10খানা হলে ডেকাগন। এটা মুখস্থ করবি। ঠিক আছে? আচ্ছা, এবার হুম, পলিগনের কিছু কিছু ফর্মুলা আছে। এবার আমি ধরলাম একটা পলিগনের বাহুর সংখ্যা n, তাহলে সেই পলিগনটার, ধর এই পলিগনটার বাহুর সংখ্যা n, এখানে কটা? 1 2 3 4 5 6, তাহলে n সমান এখানটায় 6। তাহলে এর এই ভেতরের কোণগুলোর যোগফল, ভেতরের কোণগুলো সব যোগফল কত হবে? n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে একটা পলিগনের অন্তঃকোণের যোগফল, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এর ফর্মুলা হচ্ছে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত? হুম, বল।
ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা 3। তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে 3 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। ত্রিভুজের ভিতরের কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয় তো। ইয়েস। তাহলে একটা পলিগনের সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস মানে ভিতরের কোণগুলোর যোগফল কত হয়, এটা হচ্ছে সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস এইরকমই সাম অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে এই যে বহিস্থ কোণগুলোর যোগফল, এই বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ, এখানে যদি ধরি এটা একটা বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ, মানে বাহুটাকে বাড়িয়ে দেয় তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে একটা হুম পলিগনের ক্ষেত্রে এই বহিস্থ কোণগুলোর যোগফল সব সময় হয় 360 ডিগ্রি। যে কোনো পলিগন, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যা বলবি সবার ক্ষেত্রে কি হয়, বাইরের কোণগুলোর যোগফল কত হয়, সাম অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস। এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস কত হয় বল, 360 ডিগ্রি। 360 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, একটা ত্রিভুজে এই পলিগনে যদি n খানা বাহু থাকে তাহলে কোণও তো n খানা থাকবে। হুম হ্যাঁ। তাহলে সব এক্সটেরিয়ার কোণগুলোর যোগফল যদি 360 ডিগ্রি হয়, প্রত্যেকটার ভ্যালু কত 360 ডিগ্রি বাই n। হুম হুম আর প্রত্যেকটা ইন্টেরিয়ার কোণের যোগফল যদি হয় এইটা, তাহলে প্রত্যেকটা ইন্টেরিয়ারের ভ্যালু কত, এটা বাই n। আচ্ছা। ঠিক আছে। হুম আচ্ছা, যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ যাই বল, এই এক্সটেরিয়ার কোণ আর ইন্টেরিয়ার কোণের যোগফল কত হয়, হুম এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ার কোণের যোগফল কত হয় বল। 180 হবে তাহলে। 180 হয়। 180। ঠিক আছে। তাহলে তোকে যদি বলে ইন্টেরিয়ার 70 ডিগ্রি, তাহলে এক্সটেরিয়ার কত হবে, 110 ডিগ্রি। হুম আচ্ছা, নাম্বার অফ ডায়াগোনালস মানে একটা পলিগনে টোটাল কতগুলো কর্ণ হবে, তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2। বোঝা গেল। আচ্ছা। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কত হবে, 4 ইন্টু 4 ইন মাইনাস 1/2, মানে দেখ দুখানা, এই 4 মাইনাস 3/2 মানে দুখানা এক দেখ। না। বোঝা গেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলি। একদম দাদা। তাহলে চতুর্ভুজের আমাদের সব ফর্মুলা শেষ। প্রথম কোশ্চেন পড়। দাদা আজকে ওরম করবা? করবি নি? তাহলে দেখ, পরের না দিনের দেখ বন্ধু। আগে, বলছি না, আমরা সূত্রগুলো ভালো করে দেখে আসি। ফর্মুলাগুলো সব মুখস্থ করবি। হ্যাঁ, মুখস্থ করে তোরা চেষ্টা করিস লেভেল 1 অঙ্কগুলো করার, যতটা পারিস চেষ্টা করিস, তারপর আমি আচ্ছা দেখাবো। দাদা। ঠিক হ্যাঁ আছে। দাদা, আচ্ছা ওটাই বেটার। হ্যাঁ এরপরে শুধু বৃত্ত আচ্ছা। থাকলো, বৃত্ত হলে আমাদের জিওমেট্রি শেষ। আর আগে দেখ, পরের দিন ক্লাসের আগে তোরা এই ফর্মুলাগুলো তো পড়বি, একটু আগের ক্লাসগুলো রিভিশন দিয়ে নে, তাহলে বৃত্তটা করতে সুবিধা হবে আমাদের। ঠিক আছে। আচ্ছা বল এবার, শুভম কি বলছিলি। আমি মকের কয়েকটা অঙ্ক পারিনি, তারপরে ওদের সলিউশন দিয়ে বুঝতে পারিনি। তা তুই আমাকে তাই জন্য অঙ্কগুলো পাঠিয়ে দিবি, আমি সলিউশন করে পাঠাবো। ছবি পাঠালাম, বলি দাও যে কয়টা, 3-4টে বলি দাও। দাঁড়া। ওই তুমি ওই ডিভাইডার দেখো একটা আছে, আমি তোমাকে মার্ক করে দিচ্ছি। বুঝতে পারছো? দেখো তো ছবিগুলো। দেখ, প্রথম কোশ্চেনটা বলছে when an integer n is divided by 8, মানে একটা ইন্টিজার আছে n, একে যখন 8 দিয়ে ভাগ করছি তাহলে এখানে রিমাইন্ডার কত থাকছে, হুম 3 থাকছে। থাকছে, তার মানে ভাগশেষ কত থাকছে, 3 থাকছে। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার if
6n minus 1 is divided by 8 মানে তার মানে 6n মাইনাস তোর 1 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার থাকবে। আচ্ছা এবার কথা বল, এই n কে যখন 8 দিয়ে ভাগ করছি তখন 3 রিমাইন্ডার থাকছে, তার মানে n এর ভিতরে কি 8 এর একটা গুণিতক আছে তার থেকে 3 বেশি আছে, তাই তো? ইয়েস। আচ্ছা তাহলে 6n যদি করি তাহলে এটা কত 48x হবে প্লাস 18 হবে, হলো? হ্যাঁ হ্যাঁ এবার এখান থেকে যদি মাইনাস 1 করি তাহলে হবে 48x প্লাস 17। একে যদি 8 দিয়ে ভাগ করি, দেখ একে 8 দিয়ে ভাগ করা যায় n, তার মানে কি এটা তো অবশ্যই যাবে, তাহলে কত অবশিষ্ট থাকছে? না দাদা, আমি এখানে তোমাকে এই অঙ্কটা প্রসেস বলতে তুমি যে এন এর ভ্যালুটা কিভাবে বের করতে হবে সেটা বলো। মানে n এর ভ্যালু কিভাবে বের করতে হবে ওইভাবে বের করা যায় না। দেখ বলছে n কে 8 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার থাকে, তার মানে এই যে n সংখ্যাটা কি, দেখ যেমন 19 কে 8 দিয়ে ভাগ কর 3 রিমাইন্ডার থাকবে, তারপরে 27 কে 8 দিয়ে ভাগ কর 3 রিমাইন্ডার থাকবে। এদের মধ্যে কি আছে 8 ইন্টু 2 প্লাস 3, 8 ইন্টু 3 প্লাস 3 মানে কি 8 এর একটা গুণিতক থাকবে তার থেকে 3 বেশি থাকবে, সেই জন্যই তো হচ্ছে 8 দিয়ে ভাগ করার পর 3 রিমাইন্ডার থাকছে। হুম তা আমি ধরে নিলাম n টা হচ্ছে 8 এর একটা গুণিতক 8x প্লাস 3। যখন আমি একে 8 দিয়ে ভাগ করছি আচ্ছা এইটুকু কেটে যাচ্ছে, 3 রিমাইন্ডার থাকছে। বুঝতে হুম পারলি? হ্যালো, হ্যাঁ এবার যদি হ্যাঁ দাদা 6n বলো। করি মানে একে 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে 48x প্লাস 18। এবার 6n মাইনাস 1 করলে কত হবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, নেটওয়ার্ক প্রবলেম করছে তোমার। এবার দেখ 6n মাইনাস 1 যদি করি তাহলে এটা হবে, তাহলে 48x প্লাস 17। হুম একে যদি 8 দিয়ে ভাগ করি সেটা তো ভাগ কেটে যাবে, তাহলে এখানে কত অবশিষ্ট থাকবে 1 হুম থাকবে। अच्छा ऐसा था, ऐसा करने का। তারপরে কি আছে? ঠিক আছে, পরের অঙ্কগুলো পরে বলে দিও, না হলে অসুবিধা নেই। ঠিক আছে আমি খেয়েটাই নিই, তাহলে আমি তোকে করি পাঠাচ্ছি। হ্যাঁ, আমি ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, আচ্ছা অসুবিধা হলে বলিস। হ্যাঁ, আজকে না হলে পরে পাঠিয়ে দেবো, ফাঁকা হয়ে, অসুবিধা নেই। ঠিক আছে, রাখলাম তাহলে।